ডিয়ার লিসেনার্স, ওয়েলকাম টু কথনিকা। আজ আপনারা শুনছেন জ্যারি এ কয়েন এর লেখা হয় ইভলিউশন ইজ ট্রু বইয়ের বাংলা অডিও এক্সপ্লেনেশন। আপনি কি জানেন মানুষ আর বানরের সম্পর্ক আসলে কি? আমরা যদি বানর থেকে এসে থাকি, তবে আজও পৃথিবীতে বানর কেন আসে? পৃথিবীতে জীবনের শুরুটা কোথা থেকে হলো? কেন আমাদের শরীরে এমন কিছু অঙ্গ আছে যেগুলোর আজ কোনো কাজ নেই? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিবর্তন কি সত্য নাকি শুধু কল্পনা? এইসব প্রশ্নের উত্তর খুঁজব আমরা জ্যারি এ কয়েন এর লেখা হয় ইভলিউশন ইজ ট্রু বইয়ের আলোচনায়। চ্যাপ্টার 1, হোয়াট ইজ ইভলিউশন? আমরা যখন প্রকৃতিকে দেখি, হামিংবার্ডের উড়ান, বাদুড়ের রাডার সিস্টেম কিংবা ফুল আর মৌমাছির সম্পর্ক, তখন মনে হয় সব কিছু যেন এক মহান প্রকৌশলী বানিয়ে দিয়েছে। এমন ধারণা নতুন কিছু নয়। 1800 শতকে উইলিয়াম প্যালে বলেছিলেন, যেমন একটি ঘড়ি দেখলে বুঝি যে এটি একজন ঘড়ি স্রষ্টার তৈরি, তেমনি প্রকৃতির নকশা দেখলে বোঝা যায় এটি ঈশ্বরের নকশা। কিন্তু চার্লস ডারউইন এই চিন্তাকে চ্যালেঞ্জ করেন। তিনি বলেন, প্রকৃতির এই জটিলতা প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে গড়ে উঠেছে, কোনো অতিপ্রাকৃতিক শক্তি দিয়ে নয়। ডারউইনের অরিজিন অফ স্পেসিস বইয়ে মূলত 6টি বিষয় তুলে ধরা হয়েছে, যেগুলো আধুনিক বিবর্তনের ভিত্তি। ইভলিউশন, বিবর্তন। সব প্রজাতি সময়ের সাথে জিনগত পরিবর্তনের মাধ্যমে বদলায়। গ্র্যাজুয়ালিজম, ক্রমশ পরিবর্তন। বড় পরিবর্তন হঠাৎ ঘটে না, বরং বহু প্রজন্ম ধরে ঘটে। স্পেসিয়েশন, প্রজাতির উদ্ভব। একটি প্রজাতি থেকে ভিন্ন ভিন্ন প্রজাতি তৈরি হয়। কমন অ্যানসেস্ট্রাই, সাধারণ পূর্বপুরুষ। সব জীবের পূর্বপুরুষ এক বা কয়েকটি প্রাথমিক জীব। ন্যাচারাল সিলেকশন, প্রাকৃতিক নির্বাচন। পরিবেশের সাথে যে বৈশিষ্ট্য বেশি মানানসই সেটি টিকে যায়। আদার মেকানিজমস, অন্য প্রক্রিয়া, যেমন জেনেটিক ড্রিফট, যা হঠাৎ কিছু বৈশিষ্ট্য বদলে দেয়। মানুষ প্রায়ই ভাবে মানুষ বানর থেকে এসেছে। আসলে সত্য হলো, আধুনিক মানুষ আর বানর দুজনেরই পূর্বপুরুষ একই। আমরা বানর থেকে আসিনি, বরং কয়েক মিলিয়ন বছর আগে যে প্রাইমেট ছিল, সেখান থেকে শিম্পাঞ্জি আর মানুষ আলাদা পথে বিকশিত হয়েছে। ন্যাচারাল সিলেকশন বোঝাতে কয়েন একটি দারুণ উদাহরণ দেন। ম্যামথের পূর্বপুরুষ ছিল প্রায় চুলহীন, হাতির মতো। কিন্তু যখন পৃথিবীর আবহাওয়া ঠান্ডা হলো, তখন যেসব ম্যামথ তুলনামূলক লোমশ ছিল, তারা টিকে গেল। ধীরে ধীরে প্রজন্ম ধরে পুরো প্রজাতি লোমশ হয়ে উঠল। এভাবে ছোট ছোট জিনগত পরিবর্তন মিলিয়ন বছর ধরে বড় পরিবর্তন আনে। প্রাকৃতিক নির্বাচন নিখুঁত নয়, এটি কেবল যা আছে তাই নিয়ে খাপ খাইয়ে নেয়। যেমন পুরুষ মানুষের হার্নিয়া সমস্যা আছে, কারণ আমাদের অন্ডকোষ, টেস্টিস, শরীরের ভেতর থেকে নেমে আসে। এটা একটা খারাপ নকশা, ব্যাড ডিজাইন। কিন্তু বিবর্তনের ইতিহাসের কারণে আমরা এটা বহন করি। কচ্ছপ সমুদ্র তীরে ডিম পাড়ে, কারণ 12টি অঙ্গ গড়ে ওঠেনি। প্রকৃতি কেবল মানিয়ে নিয়েছে, ডিজাইন করেনি। অনেকে বলে ইভলিউশন তো শুধু একটি থিওরি, কিন্তু বিজ্ঞানে থিওরি মানে অনুমান নয়, বরং পরীক্ষিত ও প্রমাণিত ব্যাখ্যা। যেমন থিওরি অব গ্র্যাভিটি, থিওরি অব জার্মস। তেমনি ইভলিউশনও অসংখ্য প্রমাণ দ্বারা সমর্থিত একটি বৈজ্ঞানিক সত্য। চ্যাপ্টার 2, রিটেন ইন দ্য রক্স। ফসিল হল প্রাচীন প্রাণী বা উদ্ভিদের অবশিষ্টাংশ, যা মাটি ও শিলার স্তরে চাপা পড়ে বিলিয়ন বিলিয়ন বছর ধরে সংরক্ষিত থাকে। সব জীবস্ব নিখুঁতভাবে সংরক্ষিত হয় না, তাই বিজ্ঞানীদের কাছে রেকর্ড অসম্পূর্ণ। তবুও পাওয়া ফসিল আমাদের অতীতে এক ঝলক দেখতে সাহায্য করে।
কয়েন দেখান ফসিল রেকর্ডে পরিবর্তনের ধাপগুলো স্পষ্টভাবে দেখা যায়। মাছ থেকে উভয়চর, ফিশ টু অ্যাম্ফিবিয়ান। টিকটলিক হলো এমন এক বিখ্যাত ট্রানজিশনাল ফসিল। এর মধ্যে মাছের মতো পাখনা ছিল, আবার হাঁটার মতো হাড়ও ছিল। সরীসৃপ থেকে পাখি, রেপটাইল টু বার্ড। আর্কিওপেট্রিক্স, ডাইনোসরের দাঁত, নখর আর সাথে পালক। স্থলচর থেকে তিমি, ল্যান্ড ম্যাম্যাল টু হয়েল। ফসিলে দেখা যায় 4 পাওয়ালা প্রাণী ধীরে ধীরে পানির জীবনে অভিযোজিত হয়েছে। এই উদাহরণগুলো প্রমাণ করে প্রজাতি হঠাৎ করে তৈরি হয়নি, বরং ধাপে ধাপে বদলেছে। ভূতাত্ত্বিক স্তর, জিওলজিক্যাল স্ট্রাটা পড়লে বোঝা যায় কোন প্রাণী কবে ছিল। নিচের স্তরে পুরনো প্রজাতি, উপরের স্তরে আধুনিক প্রজাতি। ফসিল রেকর্ড স্পষ্টভাবে দেখায় সাধারণ প্রাণী থেকে জটিল প্রাণীতে বিবর্তন ঘটেছে। অনেকে বলে মিসিং লিঙ্ক কোথায়, কিন্তু সত্য হলো বিজ্ঞানীরা অসংখ্য ট্রানজিশনাল ফর্ম খুঁজে পেয়েছেন। ডাইনোসর ও পাখির মধ্যে অসংখ্য ফেদার ডাইনোসর পাওয়া গেছে। মানুষের বিবর্তনের মাঝেও একের পর এক ফসিল প্রমাণ আছে। অতএব মিসিং লিঙ্ক আসলে একটা ভুল ধারণা। কয়েন বলেন ফসিল রেকর্ড 3টি জিনিস স্পষ্ট করে দেয়। জীব সময়ের সাথে বদলেছে, প্রজাতি ধাপে ধাপে নতুন প্রজাতিতে পরিণত হয়েছে। পৃথিবীর জীবনের ইতিহাস একটা বিশাল ধারাবাহিক গল্প। এটি ক্রিয়েশনিজম বা হঠাৎ সৃষ্টি ধারণার সাথে একেবারেই মেলে না। চ্যাপ্টার 3, রেমিন্যান্টস, ভেস্টিজিস, এমব্রায়োস অ্যান্ড ব্যাড ডিজাইন। মানুষের অ্যাপেন্ডিক্স। আগে আমাদের পূর্বপুরুষরা গাছপালা হজম করত, তখন এটি কাজে লাগত। আজ প্রায় অকেজো। উইজডম টিট। ছোট চোয়ালের কারণে আধুনিক মানুষের প্রায় কোনো কাজে লাগে না, বরং সমস্যা সৃষ্টি করে। লেজের হাড়, কককিক্স। আমাদের পূর্বপুরুষদের লেজ ছিল, আজ কেবল একটি ছোট হাড় রয়ে গেছে। তিমি ও সাপের ছোট পা। এরা একসময় স্থলচর ছিল, আজ পানিতে বা লম্বা শরীরে অভিযোজিত হলেও ভেতরে অবশিষ্ট পা থেকে গেছে। এ ধরনের অঙ্গগুলো প্রকৃতি নতুন করে ডিজাইন করে না, বরং পুরনো অঙ্গ ধীরে ধীরে হারিয়ে ফেলে। সব প্রাণীর ভ্রূণ প্রাথমিক পর্যায়ে অনেকটাই একই রকম। মানুষের ভ্রূণ কিছুদিনের জন্য লেস আর গিল স্লটস তৈরি করে। মুরগির ভ্রূণে দাঁতের প্রাথমিক চিহ্ন পাওয়া যায়, যদিও পূর্ণ দাঁত হয় না। এই মিলগুলো প্রমাণ করে আমরা ভিন্ন প্রজাতির সাথে সাধারণ পূর্বপুরুষ ভাগ করি। কয়েন বলেন প্রকৃতিতে অনেক অদ্ভুত ডিজাইন আছে, যা কোনো সর্বজ্ঞ ডিজাইনার করতেন না। মানুষের চোখ, রেটিনার সামনে স্নায়ু চলে গেছে, ফলে একটি ব্লাইন্ড স্পট তৈরি হয়। জন্মের সমস্যা। মানুষের শিশুর মাথা বড়, ফলে প্রস্রাব প্রক্রিয়া ঝুঁকিপূর্ণ। পুরুষ মানুষের টেস্টিস ভেতর থেকে নেমে ঝুলে থাকে, ফলে সহজে আঘাতপ্রবণ। জিরাফের স্নায়ু গলার সাথে কানেক্ট করতে সরাসরি পথ না নিয়ে পুরো বুক ঘুরে আবার গলায় ফিরে আসে। এগুলো স্পষ্ট প্রমাণ করে যে বিবর্তন হলো টুকরো টুকরো পরিবর্তনের ফল, নিখুঁত কোনো প্ল্যান নয়। যদি সব কিছু ডিজাইন করা হতো তবে কোনো অদ্ভুত বা ক্ষতিকর অঙ্গ থাকতো না, কিন্তু আমরা অজস্র ইমপারফেকশন দেখি। তাই এইগুলো সবচেয়ে শক্তিশালী প্রমাণ যে আমরা প্রাকৃতিক নির্বাচনের ফল। চ্যাপ্টার 4, দ্য জিওগ্রাফি অফ লাইফ। দ্বীপে পাওয়া প্রাণী প্রায়শই আলাদা ধরনের হয়। উদাহরণ গ্যালাপাগোস দ্বীপের ফিঞ্চ পাখি। ঠোঁটের আকার ভিন্ন ভিন্ন, খাদ্যের উৎস অনুযায়ী অভিযোজিত। হাওয়াই দ্বীপ। এখানে অনেক পাখি আছে যাদের পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। দ্বীপে নতুন প্রজাতির জন্ম ঘটে, কারণ তারা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এর মানে হলো প্রজাতি স্থানভেদে বদলায়।
তারা একসাথে সৃষ্টি হয়নি। ক্যাঙ্গারু, কোয়ালা, ওয়ালাবি সবই মার্সুপিয়াল ম্যামালস, কিন্তু উত্তর আমেরিকায় আমরা দেখি প্লাসেন্টাল ম্যামালস, যেমন কুকুর, বিড়াল, মানুষ। কেন এমন পার্থক্য? কারণ অস্ট্রেলিয়া বহু মিলিয়ন বছর ধরে বিচ্ছিন্ন, তাই এখানকার প্রাণীরা আলাদা পথে বিবর্তিত হয়েছে। একই পরিবেশে ভিন্ন ভিন্ন প্রাণী থাকলেও তাদের পূর্বপুরুষ আলাদা। এটি কনভার্জেন্ট ইভলিউশন এর প্রমাণ। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে প্রাণীর বণ্টন বোঝায় কন্টিনেন্টাল ড্রিফট। দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার জীবাশ্মে অনেক মিল পাওয়া যায়, কারণ তারা একসময় যুক্ত ছিল। একই ধরনের প্রাণী বিভিন্ন মহাদেশে ছড়িয়ে গেছে, কিন্তু আলাদা হয়ে নতুন প্রজাতি তৈরি করেছে। যদি সব প্রাণী একসাথে সৃষ্টি হতো, তবে আমরা প্রত্যেক জায়গায় একই রকম প্রাণী পেতাম। কিন্তু বাস্তবে দেখা যায় ভৌগোলিক অবস্থান অনুযায়ী আলাদা প্রজাতি থাকে। দ্বীপে সবসময় মূল ভূখণ্ডের নিকটবর্তী প্রাণীর রূপ পাওয়া যায়, সম্পূর্ণ আলাদা কিছু নয়। এটি প্রমাণ করে প্রজাতি ধাপে ধাপে ছড়িয়ে পড়েছে এবং বদলেছে। চ্যাপ্টার 5, দ্য ইঞ্জিন অফ ইভলিউশন। প্রতিটি জীবের ডিএনএ কপি হওয়ার সময় ছোট ছোট ভুল হয়, এটাই মিউটেশন। এই মিউটেশনই নতুন বৈশিষ্ট্যের উৎস। বেশিরভাগ মিউটেশন তেমন গুরুত্বপূর্ণ নয়, কিছু ক্ষতিকর, কিন্তু কিছু মিউটেশন সুবিধা দেয়। উদাহরণ, মানুষের মধ্যে ল্যাকটোজ টলারেন্স। দুধ হজম করার ক্ষমতা এসেছে এক মিউটেশন থেকে। কিছু প্রজাতি বা পোকা রং বদলে গেছে, ফলে শত্রুর চোখ এড়িয়ে বাঁচতে পেরেছে। মিউটেশন হলো ইভলিউশন এর কাঁচামাল। ডারউইন দেখিয়েছিলেন প্রকৃতি সবসময় বেস্ট ফিট প্রাণীকে টিকিয়ে রাখে। যারা পরিবেশের সাথে খাপ খায় তারা টিকে যায়, বাকিরা বাদ পড়ে। উদাহরণ, গ্যালাপাগোস ফিঞ্চ পাখি। ঠোঁটের আকার খাদ্যের ধরন অনুযায়ী বদলেছে। পেপার্ড মথ। শিল্প বিপ্লবের সময় গাছ কালো হয়ে গেলে কালো রঙের প্রজাপতি টিকে গেল, সাদা রঙেরা ধ্বংস হলো। প্রাকৃতিক নির্বাচন হলো এক ধরনের ফিল্টার, যেটা সঠিক বৈশিষ্ট্য বেছে নেয়। ব্যাকটেরিয়ার মধ্যে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ। যেসব ব্যাকটেরিয়ার মধ্যে প্রতিরোধ ক্ষমতা তৈরি হলো তারা টিকে গেল, বাকিরা মারা গেল। কীটনাশকের বিরুদ্ধে পোকামাকড় প্রতিরোধী হয়ে উঠছে। ল্যাস্কির ইকোলাই এক্সপেরিমেন্ট। ব্যাকটেরিয়া 30 বছরের মধ্যে নতুন খাদ্য উৎস ব্যবহার করতে শিখল। এসব প্রমাণ করে বিবর্তন শুধু অতীতের ঘটনা নয়, এখনও ঘটছে। প্রাণীরা পরিবেশ অনুযায়ী শারীরিক ও আচরণগতভাবে বদলায়। জিরাফের লম্বা গলা এসেছে কারণ লম্বা গলাওয়ালারা বেশি খাবার পেত। মরুভূমির উট, তাদের দেহে পানি সংরক্ষণ করার অসাধারণ ক্ষমতা। বরফের দেশে মেরু ভাল্লুক, সাদা রং তাদের টিকে থাকতে সাহায্য করেছে। এগুলো সবই প্রাকৃতিক নির্বাচনের সরাসরি ফল। মানুষ যখন প্রাণী বা উদ্ভিদ প্রজননের মাধ্যমে পরিবর্তন আনে, সেটি আর্টিফিশিয়াল সিলেকশন। উদাহরণ, কুকুরের বিভিন্ন জাত, কবুতর প্রজনন, গম বা ভুট্টার উন্নত প্রজাতি। ডারউইন বলেছিলেন মানুষ এত অল্প সময়ে পরিবর্তন আনতে পারে, তবে প্রকৃতি লক্ষ লক্ষ বছরে কত বিশাল পরিবর্তন আনতে পারে। চ্যাপ্টার 6, হাউ সেক্স ড্রাইভস ইভলিউশন। ডারউইন প্রথম ব্যাখ্যা করেন প্রজননের জন্য প্রতিযোগিতা এবং সঙ্গী বেছে নেওয়া অনেক বৈশিষ্ট্যের জন্ম দেয়। ন্যাচারাল সিলেকশন টিকে থাকার জন্য কাজ করে, সেক্সুয়াল সিলেকশন সঙ্গী পাওয়ার জন্য কাজ করে। অনেক সময় এই বৈশিষ্ট্য বেঁচে থাকার জন্য ক্ষতিকর হলেও প্রজননের জন্য উপকারী হয়। উদাহরণ, পুরুষ ময়ূরের বিশাল লেজ শিকারীদের নজরে পড়ে, তবু স্ত্রী ময়ূররা বড় লেজওয়ালাদের বেশি পছন্দ করে। হরিণের শিং, সিংহের কেশর
এসব মূলত অন্য পুরুষদের সাথে প্রতিযোগিতার অস্ত্র। শক্তিশালী বা বড় বৈশিষ্ট্যধারী পুরুষ সঙ্গী যেতে প্রজননের সুযোগও বেশি পায়। এর ফলে প্রজন্ম ধরে বড় শিং বা আকর্ষণীয় কেশর টিকে যায়। অনেক প্রাণী স্ত্রী সঙ্গী বেছে নেয় নির্দিষ্ট বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। উদাহরণ, পাখিদের গানের জটিলতা, নাচ, উজ্জ্বল পালক। স্ত্রী প্রাণীরা এই বৈশিষ্ট্যকে দেখে পুরুষের স্বাস্থ্য ও জেনেটিক মান যাচাই করে, ফলে প্রজন্ম ধরে সেই বৈশিষ্ট্য আরও জোরালো হয়। এটাকে বলা হয় রানওয়ে সিলেকশন, যেখানে এক বৈশিষ্ট্য ক্রমশ অতিরিক্ত মাত্রায় বাড়তে থাকে। অনেক প্রজাতিতে পুরুষ ও স্ত্রী আলাদা দেখতে। উদাহরণ, ময়ূরের পুরুষ রঙিন, স্ত্রী সাধারণ। পুরুষ সিংহের কেশর আছে, স্ত্রী সিংহের নেই। পুরুষ হরিণের শিং আছে, স্ত্রী হরিণের নেই। এই পার্থক্যের মূল কারণ হল সঙ্গী অর্জনের প্রতিযোগিতা। সেক্সুয়াল সিলেকশন অনেক সময় টিকে থাকার জন্য ক্ষতিকর বৈশিষ্ট্য তৈরি করে, যেমন বড় লেজ, ভারী শিং, উজ্জ্বল রং। এসব শিকারীদের কাছে সহজ লক্ষ্য করে তোলে, কিন্তু যেহেতু এগুলো সঙ্গী পাওয়ার জন্য সুবিধা দেয়, তাই বৈশিষ্ট্যগুলো টিকে যায়। চ্যাপ্টার 7, দ্য অরিজিন অফ স্পেসিস। জীববিজ্ঞানে প্রজাতি সাধারণত এমন একটি গোষ্ঠীকে বলা যায় যারা নিজের মধ্যে প্রজনন করতে পারে এবং উর্বর সন্তান জন্ম দিতে পারে। উদাহরণ, মানুষ হোমো স্যাপিয়েন্স এক প্রজাতি, শিম্পাঞ্জি আরেক প্রজাতি। তারা একসাথে প্রজনন করতে পারে না। প্রজাতির সীমানা সবসময় একদম পরিষ্কার নয়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই এটাই সঠিক সংজ্ঞা। নতুন প্রজাতি তৈরির সবচেয়ে সাধারণ উপায় হল জিওগ্রাফিক্যাল আইসোলেশন। যখন কোনো জনসংখ্যা একে অপর থেকে বিচ্ছিন্ন হয়, তখন তারা আলাদা পরিবেশে আলাদা বৈশিষ্ট্য গড়ে তোলে। উদাহরণ, দ্বীপে থাকা প্রাণী মূল ভূখণ্ড থেকে ভিন্ন হয়। আফ্রিকার হ্রদে থাকা মাছ বিভিন্ন হ্রদে গিয়ে নতুন প্রজাতি তৈরি করেছে। দীর্ঘ সময় পর এই আলাদা জনসংখ্যা আর একে অপরের সাথে প্রজনন করতে পারে না, তখনই তারা হয়ে যায় নতুন প্রজাতি। কখনো কখনো ভৌগোলিক বিচ্ছিন্নতা ছাড়াই নতুন প্রজাতি তৈরি হয়। এক জায়গায় থেকেও খাদ্য অভ্যাস, প্রজননের সময় বা আচরণের পার্থক্য তাদের আলাদা করে দেয়। উদাহরণ, কিছু মাছ একই হ্রদে থেকেও ভিন্ন খাদ্য খেতে শুরু করে। ধীরে ধীরে তারা ভিন্ন প্রজাতি হয়ে যায়। গ্যালাপাগোস ফিঞ্চ পাখি এক দ্বীপ থেকে অন্য দ্বীপে ছড়িয়ে গিয়ে ভিন্ন ঠোঁটের আকার তৈরি করেছে। সিসিল্ড মাছ আফ্রিকার লেক ভিক্টোরিয়ায় শত শত নতুন প্রজাতি সৃষ্টি হয়েছে মাত্র কয়েক হাজার বছরে। ফ্রুট ফ্লাইস ফলের মাছি আলাদা খাদ্য উৎসে রাখলে ধীরে ধীরে তারা আলাদা প্রজনন গোষ্ঠীতে ভাগ হয়ে যায়। এসব বাস্তব উদাহরণ আমাদের চোখের সামনে স্পেসিয়েশন দেখায়। কোনো দুটি জনসংখ্যা যখন আর প্রজনন করতে পারে না, তখনই নিশ্চিত হয় তারা ভিন্ন প্রজাতি। এটি হতে পারে ভৌগোলিক কারণে, আচরণগত কারণে এবং জেনেটিক কারণে। চ্যাপ্টার 8, হোয়াট অ্যাবাউট আস। মানুষের সবচেয়ে কাছের আত্মীয় হল শিম্পাঞ্জি ও বনোবো। মানুষের ডিএনএ শিম্পাঞ্জির সাথে প্রায় 98 থেকে 99% মিলে যায়। এর মানে হল মানুষ ও শিম্পাঞ্জির পূর্বপুরুষ প্রায় 6 থেকে 7 মিলিয়ন বছর আগে ছিল। তাই মানুষ কোনো বানর থেকে আসেনি, বরং মানুষ ও বানরের পূর্বপুরুষ এক ছিল। মানুষের বিবর্তন ধাপে ধাপে হয়েছে। কয়েকটি গুরুত্বপূর্ণ স্তর হল অস্ট্রালোপিথেকাস 4 মিলিয়ন বছর আগে, ছোট মস্তিষ্ক কিন্তু সোজা হয়ে হাঁটতে পারত। হোমো হ্যাভিলিস 2 মিলিয়ন বছর আগে প্রথমবার পাথরের যন্ত্র ব্যবহার শুরু করল। হোমো ইরেক্টাস 1.8 মিলিয়ন বছর আগে আফ্রিকা থেকে বেরিয়ে প্রথম এশিয়া ও ইউরোপে ছড়িয়ে পড়ল। নিয়ানডারথালস
শক্তিশালী ঠান্ডা পরিবেশে মানিয়ে নিয়েছিল। ইউরোপে বাস করত হোমো স্যাপিয়েন্স, আধুনিক মানুষ। প্রায় 2 লাখ বছর আগে আফ্রিকায় আবির্ভূত হয় এবং ধীরে ধীরে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। জেনেটিক প্রমাণ দেখায় আধুনিক মানুষ আফ্রিকা থেকে বেরিয়েছে প্রায় 60 থেকে 70 হাজার বছর আগে। সেখান থেকে ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া এবং অবশেষে আমেরিকায় ছড়িয়ে পড়ে। সব আধুনিক মানুষের মূল শিকড় আফ্রিকায়। তাই আমরা সবাই আফ্রিকান, শুধু আমাদের পূর্বপুরুষের শাখা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। মানুষের মস্তিষ্ক দ্রুত বিকশিত হয়েছে। ভাষা, চিন্তাশক্তি, কল্পনা ও পরিকল্পনার ক্ষমতা বেড়েছে। সংস্কৃতি ও জ্ঞান প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়েছে। আগুন ব্যবহার, যন্ত্র তৈরি, কৃষি, শিল্পকলা সবই মানুষের বিশেষ বৈশিষ্ট্য। বিবর্তনের ফলেই আমরা অন্য প্রাণীদের থেকে আলাদা হয়েছি, তবে আমরা এখনও প্রকৃতির অংশ। অনেকেই ভাবে মানুষ আলাদা কারণ আমাদের নৈতিকতা আছে, কিন্তু গবেষণায় দেখা যায় শিম্পাঞ্জি ও অন্যান্য প্রাণীর মধ্যেও সহযোগিতা, সহানুভূতি, এমনকি ন্যায্যতার ধারণা আছে। আমাদের নৈতিকতা প্রকৃতপক্ষে বিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে গড়ে উঠেছে। চ্যাপ্টার 9, ইভোলিউশন রেডাক্স। মেডিকেল জগতে সবচেয়ে বড় প্রমাণ হল ব্যাকটেরিয়ার অ্যান্টিবায়োটিক প্রতিরোধ। যখন ডাক্তাররা ব্যাকটেরিয়া মারার জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন, তখন বেশিরভাগ ব্যাকটেরিয়া মারা যায়। কিন্তু কিছু ব্যাকটেরিয়ার মধ্যে মিউটেশন থাকে যা তাদের বাঁচিয়ে রাখে। এরা প্রজনন করে এবং নতুন প্রজন্ম হয়ে ওঠে সম্পূর্ণ প্রতিরোধী। এই কারণে আজ অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সুপারবাগ একটি বৈশ্বিক হুমকি। কৃষিতে একই ঘটনা দেখা যায়। কীটনাশক ব্যবহার করলে বেশিরভাগ পোকা মারা যায়, কিন্তু যাদের মধ্যে প্রতিরোধ ক্ষমতা আছে তারা বেঁচে যায়। কয়েক প্রজন্ম পর পুরো জনসংখ্যাই প্রতিরোধী হয়ে ওঠে। এটা দেখায় ন্যাচারাল সিলেকশন এখনও কাজ করছে। রিচার্ড লেন্সকির ইকোলাই এক্সপেরিমেন্ট পৃথিবীর সবচেয়ে দীর্ঘ চলমান বিবর্তন পরীক্ষা। 30 বছরের বেশি সময় ধরে ল্যাবে রাখা ব্যাকটেরিয়া নতুন বৈশিষ্ট্য তৈরি করেছে। যেমন কিছু ব্যাকটেরিয়া সাইট্রেট নামের নতুন খাদ্য উৎস ব্যবহার করতে শিখেছে। এখানে আমরা বাস্তব সময়ে ইভোলিউশন আনফোল্ডিং হতে দেখেছি। ল্যাকটোজ টলারেন্স। কিছু মানুষের প্রাপ্তবয়স্ক অবস্থায় দুধ হজম করার ক্ষমতা এসেছে মাত্র কয়েক হাজার বছরে। সিকেল সেল ট্রেইট ম্যালেরিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। ত্বকের রং। বিভিন্ন অঞ্চলে সূর্যের আলো অনুযায়ী ভিন্ন রং তৈরি হয়েছে। আধুনিক যুগেও আমাদের শরীর নতুন পরিবেশ ও রোগের সাথে মানিয়ে নিচ্ছে। মানুষ এখনও বিবর্তিত হচ্ছে, আমরা থেমে যাইনি। আগে ভাবা হতো বিবর্তন খুব ধীরে ঘটে, কিন্তু আজ আমরা জানি কখনো কখনো এটি দ্রুত ঘটতে পারে, বিশেষত যখন পরিবেশ দ্রুত বদলায়। মানুষের কার্যকলাপ, ওষুধ, কৃষি, পরিবেশ পরিবর্তন আজ বিবর্তনের গতি বাড়িয়ে দিয়েছে। চ্যাপ্টার 10, হোয়াই ইভোলিউশন ইজ ট্রু। বিজ্ঞান শুধু একটি উৎস থেকে প্রমাণ নেয় না, বরং বিভিন্ন শাখার প্রমাণ একত্র করে। ফসিল রেকর্ড দেখায় জীব ধাপে ধাপে বদলেছে। জেনেটিক্স দেখায় আমরা সবাই সাধারণ পূর্বপুরুষ ভাগ করি। ভৌগোলিক বিস্তার ব্যাখ্যা করে কেন আলাদা অঞ্চলে আলাদা প্রাণী। ভ্রূণবিদ্যা প্রকাশ করে লুকোনো অতীত। ন্যাচারাল অ্যান্ড সেক্সুয়াল সিলেকশন প্রমাণ করে কিভাবে জীব টিকে থাকে ও পরিবর্তিত হয়। সব প্রমাণ একই দিকে ইঙ্গিত করছে, ইভোলিউশন ইজ ট্রু। ট্রানজিশনাল ফসিলস যেমন টিকটলিক, আর্কিওপেট্রিক্স, প্রাচীন তিমির পা সবই প্রমাণ করে প্রজাতি ধাপে ধাপে বদলেছে। ফসিল রেকর্ড আমাদের হাতে প্রায় একটি টাইম মেশিন দিয়েছে। ডিএনএ বিশ্লেষণ করে দেখা যায়
মানুষ ও শিম্পাঞ্জির জিনের মিল 98 থেকে 99%। সব জীবের ডিএনএ একই ভাষায় লেখা, শুধু অক্ষরের তারতম্য। এন্ডোজেনাস রেট্রোভাইরাস, আমাদের ডিএনএর মধ্যে পুরনো ভাইরাসের টুকরো পাওয়া যায়, যা প্রমাণ করে অন্য প্রাণীর সাথে পূর্বপুরুষ ভাগ করি। দ্বীপের বিশেষ প্রাণী, অস্ট্রেলিয়ার মার্সুপিয়াল, আফ্রিকার হ্রদের মাছ, সবই দেখায় প্রজাতি ভৌগোলিক অবস্থার সাথে খাপ খাইয়ে নতুন রূপ পেয়েছে। যদি আলাদা করে সৃষ্টি হতো তবে এভাবে বন্টন হতো না। ব্যাকটেরিয়ার অ্যান্টিবায়োটিক প্রতিরোধ, কীটনাশক প্রতিরোধী পোকা, লেন্সকির এই কলাই পরীক্ষা, সবই দেখায় বিবর্তন কোনো পুরনো গল্প নয়, বরং এখনও চলমান একটি প্রক্রিয়া। বিবর্তন শুধু বিজ্ঞান নয়, আমাদের পৃথিবীকে বোঝার চাবিকাঠি। এটি ব্যাখ্যা করে আমরা কোথা থেকে এসেছি এবং কেন আমরা আজকের মানুষ। মেডিসিন, কৃষি, পরিবেশ সবখানেই বিবর্তনের জ্ঞান অপরিহার্য। প্রিয় শ্রোতা, আপনি শুনছিলেন জ্যারি এ কয়েন এর হয় ইভলিউশন ইজ ট্রু বইয়ের বাংলা অডিও এক্সপ্লেনেশন। এই বইয়ে আমরা জানলাম পৃথিবীতে জীবনের কোটি বছরের ইতিহাস, ফসিল রেকর্ডে লুকোনো সত্য, জেনেটিক্স ও ভ্রূণবিদ্যার প্রমাণ, প্রজাতির উদ্ভব ও বিস্তার, প্রাকৃতিক ও যৌন নির্বাচন এবং অবশেষে আমাদের মানুষ হওয়ার গল্প। সব প্রমাণ মিলিয়ে একটাই সত্য পরিষ্কার হয়েছে, বিবর্তন শুধু একটি ধারণা নয়, এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত বাস্তবতা। আমরা প্রত্যেকেই এই বিশাল বিবর্তনীয় ইতিহাসের একটি অংশ। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আর অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো বই নিয়ে।